রাখাইনের জন্য মানবিক করিডোর দেয়া হবে না ব্রিফিংয়ে জানালেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর। অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান। আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। নগর ভবনের বদলে আজ মৎস্য ভবন সড়কে ইশরাক সমর্থকদের অবস্থান, পেছালো শপথ না পড়ানোর রিটের আদেশ। হাইকোর্ট এবং সুপ্রিম ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোন নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ। বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার হারিয়েছি। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ, আচরণবিধি সহ বিভিন্ন ইস্যুতে কমিশনের বৈঠক। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি সাথে। শিরোনাম দেখছিলেন। আরাকানের যে পরিস্থিতি, তাতে করিডোর দেওয়ার মতো অবস্থা নেই বাংলাদেশের। করিডোর হবে না, এ বিষয়ে কারো সাথে আলোচনা হয়নি, হবে না বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, করিডোর দেওয়ার ব্যাপারে আমেরিকা এবং চীনের কোনো চাপ নেই, টেকসই প্রত্যাবাসনই একমাত্র লক্ষ্য। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে নিরাপত্তা পরিষদে। যদি করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হয়, তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে, তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। করিডোর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এটি প্রতিবেশী দেশ থেকেই প্রচারণা চালানো হয়েছে। করিডোর ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সেনাবাহিনীর কোনো দ্বিমত নেই দাবি করে খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র উপদেষ্টা করিডোর শব্দটা ভুলবশত বলেছিলেন, পরে কখনোই তিনি আর ওই শব্দ ব্যবহার করেননি। জানান, গত 7 থেকে 8 মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ 3টি কাজ সরকার, আর যা গত 8 বছরে হয়নি। এছাড়া নিজের নাগরিকত্ব ইস্যুতে খলিলুর রহমান জানান, বাংলাদেশ ছাড়া অন্য আর কোনো দেশের জাতীয়তা তার নেই। বিদেশে থাকার কারণে যদি তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হন, তাহলে তারেক রহমানের ওপরও সেই দায় বর্তায়। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে। আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে 7ম দিনের মতো চলছে কর্মী সমর্থকদের আন্দোলন। তবে আজ নগর ভবনের সামনে নয়, আন্দোলনকারীরা আজ অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কাকরাইল এলাকায়। সকাল থেকে মৎস্য ভবন এলাকায় দলে দলে জড়ো হন বিএনপিপন্থী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা। এরপর যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করে। পথেই পুলিশের ব্যারিকেড থাকায় কাকরাইল মসজিদের সামনে থামেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকারের একটি মহল। ইশরাকের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েই এই অপতৎপরতা। গত 27 মার্চ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন আদালত। পরে 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এদিকে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের উপর আজ শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আগামীকাল আদেশ দেওয়ার কথা আদালতের। এই গত 13 বছর আমরা সেবা বঞ্চিত, অতএব আমরা মনে করি যে এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্য এই আন্দোলন, এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমেছে। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া, আর কোনো দাবি নাই। আর এরা যে উত্তরের প্রশাসক দক্ষিণের প্রশাসক নিয়োগ দিচ্ছে, তারা কারা? স্থানীয় সরকার মন্ত্রণালয়, আশিক একটা বাচ্চা ছেলে
এখন আমরা বুঝতেছি আশিকের পিছনে কারা আছে, নিশ্চয়ই আওয়ামী লীগের দোসররা আছে। তাহলে আমরা দুর্বার থেকে দুর্বার আন্দোলনে যাব, এই সরকারকে হটাবো। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, তার বৈধ পদটি ফিরিয়ে দিচ্ছেন না, এটা আমাদের বোধগম্য নয়। এই প্রসঙ্গে আরো বিস্তারিত তথ্য জানতে যাচ্ছি মৎস্য ভবন এলাকায়, সেখান থেকে সহকর্মী শওকত মঞ্জুর শান্ত যোগ দেবেন। শান্ত, সকাল থেকেই তো অবস্থান করছেন ইশরাক সমর্থকরা, তারা কি বলছেন, কতক্ষণ চলবে তাদের এই কর্মসূচি? এখন বলতে হবে যে ঝুম বৃষ্টি নেমেছে এবং এই ঝুম বৃষ্টিকে উপেক্ষা করেই সড়কে কিন্তু এখনও নেতাকর্মীরা অবস্থান করছেন। কেউ কেউ এই যে ওভারব্রিজ রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছেন এবং সড়কের চিত্র যদি আমরা বলি যে ওভারব্রিজের নিচের যে অংশগুলো রয়েছে সেই অংশে গিয়ে অনেকে আশ্রয় নিচ্ছেন, তবে তাদের স্লোগান কিন্তু থেমে নেই এবং বৃষ্টিতে ভিজেও অনেকে স্লোগান তুলছেন। একই সাথে তারা বেশ কয়েকটি দাবির কথা বলেছেন। প্রাথমিক দাবি তো অবশ্যই যেটি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ করানো এবং সেটি যত দ্রুত সম্ভব সেটি করতে হবে। একই সাথে আদালতের যে রিটের আপিল করা হয়েছে সেটার বিরুদ্ধেও তারা কিন্তু বলছেন যে এটি স্বেচ্ছাচারিতা করা হচ্ছে এবং আদালতের যে প্রাথমিক রায় যেটি ইশরাক হোসেনের পক্ষে এসেছে সেটিতে আসলে সরকার বিব্রত হচ্ছে অথবা সরকারের বিরুদ্ধে যাচ্ছে, এমন একটি আচরণের কারণে সরকার কিন্তু এ ধরনের দ্বিচারিতামূলক আচরণ করছেন। একই সাথে আন্দোলনকারীরা কিন্তু দাবি তুলেছেন উপদেষ্টা সজীব মোহাম্মদ ভূঁইয়াকে যেন অপসারণ করা হয়, তার পদত্যাগ দাবি করেছেন এবং দ্রুততম সময়ে তাদের যে কাঙ্ক্ষিত নেতা রয়েছেন ইশরাক হোসেন তাকে যাতে মেয়র হিসেবে তারা দেখতে পারেন, এই দাবিতে তারা কিন্তু এখনো আন্দোলনে অবস্থান করছেন। এবং একই সাথে বলতে হবে যে তাদের এই আন্দোলন সকাল থেকে শুরু হয়েছে, এখন এই ঝুম বৃষ্টিতেও এই প্রাকৃতিক দুর্যোগের সময়টিতেও তারা কিন্তু আন্দোলন অব্যাহত রেখেছেন। একই সাথে তারা বলছেন যে তাদের এই দাবিতে তাদের এই আন্দোলন চলমান থাকবে, হয়তোবা আজকে বিকাল 5টা নাগাদ তাদের এই অবস্থান কর্মসূচি রয়েছে, পরবর্তীতে হয়তোবা আবারও ঢাকার অন্যান্য প্রান্তে হয়তো তারা আন্দোলন করবেন, সেটির ঘোষণা হয়তো আনুষ্ঠানিকভাবে দল থেকে কেন্দ্রীয়ভাবে জানানো হবে। জি, ধন্যবাদ আপনাকে শান্ত। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। ইসি পুনর্গঠন, ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন, স্থানীয় সরকার নির্বাচন না দিলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জাতীয় নির্বাচন করতে দিবে না এনসিপি। দুপুরে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ সমাবেশ থেকে কথা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। এনসিপি নেতাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের আইনে গঠিত হয়েছে, তারা যে পক্ষপাত দুষ্ট তা তাদের কর্মকাণ্ড এবং বিভিন্ন সময় বক্তব্যে প্রমাণিত। এই কমিশনের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে, বর্তমান নির্বাচনের কমিশনে জাতীয় নির্বাচন দিবে না হুঁশিয়ারি দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেছেন। ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, ইসি যেভাবে গঠিত হয়েছে তা অভ্যুত্থানের সাথে বেইমানি। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যকে জুলাই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা বলে আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবগুলো আমলে নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং পুনর্গঠন করে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির নেতা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারো ইঙ্গিতে বা কোনো প্রেতাত্মার হয়ে আন্দোলনে নেমেছে এনসিপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রমাণ করে ডক্টর ইউনূসকে মানে না এনসিপি। দেশের নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে দাবি করে তিনি বলেন, একটা গোষ্ঠী সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তারা শান্তিপূর্ণভাবে ডক্টর ইউনূসকে ক্ষমতা হস্তান্তরে বাধা দিচ্ছে। সরকারের উচিত ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত তফসিল ঘোষণা করা। বিএনপি সরকারকে সহযোগিতা করবে জানিয়ে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, যেভাবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তাতে কতদিন সহায়তা দেয়া যাবে ভাববার বিষয়। এখন এই সময় মুক্তিযুদ্ধ কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি আপনি পক্ষপাতিত্ব করছেন, দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাইলে তো আপনারাই ইউনূসকে মানেন না,
আপনারাই তো ইউনূসের কথা শুনেন না। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। এর আগে সকাল 10টার দিকে দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দুদকের সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হন তারা। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে। এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিভি কাগজ সরবরাহে কমিশন নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ডিসি নিয়োগে তদবির সহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে। অন্যদিকে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। যদিও গতকাল মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা নির্ধারিত তলবের দিন ছিল। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করে। তবে দ্রুতই মামলাটির শুনানি নিতে পেপার বুক প্রস্তুতে হাইকোর্টকে কোনো নির্দেশ দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এর আগে গত 17 মে শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়া মামলার বাকি 3 আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন শিশু আসিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম। একই সময় রাজধানীর হাজারীবাগের জাফরাবাদে ফটোগ্রাফার নুরুল হক হত্যা মামলার 10 জনকে এবং জিগাতলায় আলভি হত্যাকাণ্ডে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, নুরুল হক হত্যার ঘটনায় নাইমের নামে একজন নেতৃত্ব দেয়, আর ওরা একটা টিকটক গ্রুপ। জাফরাবাদ এলাকায় ডেকে কুপিয়ে হত্যা করে 2টি ক্যামেরা নিয়ে যায় আসামিরা। ক্যামেরাগুলো এবং আসামিদের ব্যবহৃত ছুরি সহ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিগাতলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলভিকে কথা কাটাকাটিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। আর এই ঘটনায় 4 জনকে গ্রেফতার এবং বাকি সবাইকে শনাক্ত করেছে পুলিশ। মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক। তার কাছে যে ক্যামেরাগুলো ছিনতাই করার চেষ্টা করে, মানে নেওয়ার চেষ্টা করে, তখনই নুরুল হককে মাথায়, ঘাড়ে, হাতে, বুকে এগুলো বিভিন্ন জায়গায় স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায়। এতিমের হক কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা। প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে, এই কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কমিটির সভা শেষে সব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, কোরবানির আগেই পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা, এতিমখানা সহ প্রান্তিক পর্যায়ে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। চামড়া যথাযথ সংরক্ষণে সংশ্লিষ্টদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে জানান, পশুর হাটে হাসিল গ্রহণের হার 5% থেকে কমানোর সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিংয়ে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, স্থল ও নৌপথের পাশাপাশি রেলপথেও পশু পরিবহন হবে। হাটগুলোতে থাকবে ভেটেরিনারি ক্লিনিক। এছাড়া প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বলেন, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। খোলা হবে হটলাইন নম্বর। একই সাথে অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। প্রধান উপদেষ্টার আগ্রহ যে উনি চান আমরা যে এতিমের হক, এটা যেন তারা উপযুক্ত নির্দিষ্ট মূল্য পায়। এবার যেন কোনো প্রকার কষ্ট, মানে খামারিরাও প্রাণী আনতে গিয়ে না পান এবং কোন প্রকার পশুরাও যেন কষ্ট না পায়। পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজির যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, এটা যাতে কমিয়ে আনা যায় সেজন্য হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট সারা দেশে তারা তৎপর থাকবে।
ঈদযাত্রা নিরাপদ করতে ঈদের আগে এবং পরে মোট 10 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। দুপুরে ঈদযাত্রা নিয়ে বিআইডব্লিউটিএ এবং লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। জানান, ঈদের আগে এবং 3 দিন পরে এবং পরে 7 দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল। ঈদ সামনে রেখে উত্তরবঙ্গের রৌমারী থেকে চিলমারী পর্যন্ত নতুন রুটে চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আর এই রুটে 2টি ফেরি চলবে যা সংযুক্ত করবে জামালপুরের সাথে। এ সময় উপদেষ্টা জানান, গাজীপুরের টিএনজেড মাহমুদ গার্মেন্টস সহ বেশ কয়েকটি কারখানা মালিকদের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। 28 মের মধ্যে বাড়ি বিক্রি করে টিএনজেড শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যথায় বিদেশে পালিয়ে যাওয়া ওই মালিকদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হবে। বাল্কহেড যেটা আপনারা জানেন বালিকারি করে, সেগুলোকে 5 তারিখ থেকে মানে ঈদের 3 দিন আগের থেকে ঈদের পরে 7 দিন ইনক্লুডিং ঈদ এটা চলাচল করবে না, টোটালি বন্ধ। দিনেও না রাতেও না। রাতে স্পিড বোটগুলো চলাচল না করে সেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। শেষ করছি যমুনা নিউজ।